হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে 14ই এপ্রিল 2025 সাল। আজকে এডিটোরিয়াল এবং ডেলি নিউজ এই অ্যানালিসিসটা আপলোড হতে একটু লেট হলো, বাট আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস আমি তোমাদের সাথে ডিসকাস করব। হোপফুলি সেটা তোমাদের ভালো লাগবে এবং তোমরা বেশ কিছু নতুন পার্সপেক্টিভ পাবে। With this note, let's start today's class and details analysis of the Hindu and the Anandabazar editorial and news. So প্রথমত দেখো, আজকে আমি তোমাদের দেখাবো আনন্দবাজার পেপারে যে নিউজগুলো বেরিয়েছে তার থেকে কয়েকটা ছোট ছোট জায়গা থেকে আমরা ইনফরমেশন নিতে পারি। প্রথমত হচ্ছে আমরা জানি কালকে হচ্ছে নববর্ষ, তো সেই জায়গা থেকে নিয়ে বঙ্গাব্দ বিতণ্ডার ইতিবৃত্ত, এটা খুব বেশি ডিটেলসে পড়ার দরকার নেই। তোমরা যদি কাউ সাহিত্য অনুরাগী হও দেন তোমরা একবার পড়ে নিতে পারো, বাট খুব বেশি এখানে ইম্পর্টেন্ট কিন্তু নিউজ নেই। এরপরে যে এডিটোরিয়ালটা দেখো, অমানবিক এবং বেআইনি, এটা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের সঙ্গে একটা স্ট্যান্স নিয়ে আলোচনা করা হচ্ছে, খুব রাজনৈতিক আলোচনা। সেই জায়গা থেকে এটা আমরা পড়বো না, খোলাখুলি এই আলোচনাটাও আমরা পড়বো না। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে গণতন্ত্রকে বাঁচাতে হলে এই এডিটোরিয়ালটা আমরা একটু জাস্ট ডিসকাস করব। সাম হাইলাইটস। আমরা জানি গণতন্ত্র মানে কি, গণতন্ত্র মানে হচ্ছে ডেমোক্রেসি। ঠিক, গণতন্ত্রের যে মূল সংজ্ঞাটাই হচ্ছে মানুষের দ্বারা পরিচালিত একটি শাসন ব্যবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বিভিন্ন সময় আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত রাজনৈতিক অরাজকতা, হিংসা, এখানে দেখো এখানে বলা হয়েছে ভারত বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু অত্যাচার, ইসরায়েলের যে সমস্ত বর্তমান পরিস্থিতি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু গণতন্ত্রকে আজকে বাঁচানো খুব দরকার। আমি নিজে ব্যক্তিগতভাবে আর্টিকেলটা পড়েছি, যে জায়গাটা আমার মনে হয়েছে রাজনৈতিক আঙ্গিকের বাইরে তোমরা গণতন্ত্র নিয়ে কোনো আর্টিকেল লেখার সময় ইন্ট্রোডিউস করতে পারো, সেটা হচ্ছে আমাদের এই লাস্ট সেকশনটা, যেখানে হচ্ছে এন্ডিং নোটটা গণতন্ত্রের নিয়ে কি লেখা হয়েছে সেটা আমরা যদি একটু পড়ে নিই তাহলে আমরা হোপফুলি জায়গাটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবো। প্রথমত দেখো, এইটা গণতন্ত্র কোনো চূড়ান্ত সুরক্ষা কবচ নয়, অর্থাৎ গণতন্ত্র মানেই এখানে কিন্তু সাধারণ মানুষ প্রোটেক্টেড থাকবে এরকম নয়, কেবলমাত্র এটি একটি কাঠামো। আর সেই কাঠামো জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি মাত্র। মানুষ কি চাইছে, সাধারণ মানুষের কি আশা আকাঙ্ক্ষা, সেটাই কিন্তু একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রতিফলিত হয়। জনতার সেই কামনা যে ন্যায়সঙ্গত হবে তা কোনো নিশ্চয়তা থাকে না সেখানে। যখন অপরের প্রতি ঘৃণা, অপরকে দেখে ভয় দেখানো দেশপ্রেম, জাতীয়তাবাদ আর ধর্মীয় আধিপত্য কায়েমের উল্লাস নাগরিকদের যুক্তিবাদী, সহনশীল এবং নৈতিক মনের দখল নেয়, তখন সেই দুর্ভাগা দেশে ভোট, সংসদ, আইন, গণতন্ত্রের কাঠামোটুকুই টিকে থাকে, কেবল আত্মাটা মরে যায়। অর্থাৎ বোঝানো হচ্ছে গণতন্ত্রের যে আত্মা, সেখানে সেই আত্মাটা মরে যায় কখন? একটি গণতান্ত্রিক পরিকাঠামো সাধারণ প্রত্যেকটি মানুষের মধ্যে থেকে দেশপ্রেম, জাতীয়তাবাদ, ধর্মীয় যে সহানুভূতি, সেগুলোর উপরে উঠে গিয়ে মানুষ কিন্তু ভোটের রাজনীতি, সংসদ, আইন, গণতন্ত্র, এইগুলো এই জায়গায় যখন হিংসা, মারামারি ভরে যায়, তখন বলা হচ্ছে গণতন্ত্রের শুধু যে পরিকাঠামোগুলো যেরকম সংসদ, আইন, গণতন্ত্র, এইগুলোই পড়ে থাকে, আত্মাটা মরে যায়। এরপর লাস্ট জায়গাটা দেখো, আমরা যদি যুক্তি দিয়ে ভাবা বন্ধ করে দিই, সহজ পথ ছেড়ে কঠিন পথকে বেছে না নিই, শক্তিশালী নেতায় মুগ্ধ হয়ে মানুষ ধর্মকে অবহেলা করি, এই আত্মঘাতী গণতন্ত্রের মৃত্যু ঠেকানো মুশকিল। অর্থাৎ বলা হয়েছে যে আমাদের মানুষ যদি রাজনৈতিক দিকে একটি রাজনৈতিক চরিতার্থ কায়েমের জন্যই শুধুমাত্র এই গণতন্ত্রকে ইউজ করে, তাহলে সেই গণতন্ত্রের মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী এবং তা কেউ বাধা দিতে পারবে না। গণতন্ত্রের সত্য শাসন যদি সত্যিই কোনো রূপ থাকে, তাকে স্থাপন করার সবচেয়ে বড় দায়ভার শাসক নয়, নাগরিকের ওপর। অর্থাৎ আমাদের দেশের এবং যে কোনো গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি নাগরিকের এটা বেসিক দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি যে গণতন্ত্রকে বজায় রেখে দেয়া। দেখো এখানে একটা জায়গা লেখা আছে, রোজেনবার্গের মতে গণতন্ত্রের প্রকৃত চেহারাটিকে টিকিয়ে রাখতে হলে চাই এমন শিক্ষা যা নাগরিককে শেখায় যুক্তিবোধ, সহানুভূতি আর নৈতিক পরিপক্কতা, না হলে জনতা ধরা পড়ে সস্তা সমাধানের ফাঁদে। তাই গণতন্ত্রের সবচেয়ে বড় সংকট বাইরের আক্রমণে নয়, বরং নাগরিকদের ভিতরে চিন্তার অভাব এবং নৈতিক বিচ্ছেদের মধ্যে। অর্থাৎ একটি গণতান্ত্রিক পরিকাঠামোর যে সাধারণ মানুষ, তাদের মধ্যে যদি গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা না থাকে, তাহলে শাসক নয়, তাহলে এমনিই কিন্তু গণতন্ত্রের পরাধীন অবস্থা হবে।
এই ছিল বেসিক একটা অ্যানালিসিস। এরপর দেখো দুটো ছোট জায়গা নিয়ে আমি তোমাদেরকে ডিসকাশন করব। একটা হচ্ছে ওয়ার্ক প্রেশার, যন্ত্র দানব। এই লেখাটিতে বলা হয়েছে বেসরকারি বা অসরকারি যে সমস্ত দপ্তর আমরা জানি সেখানে কিভাবে শ্রমকে মানুষের ইউজ করে নেওয়া হয় একটি প্রয়োজনীয় জায়গার মাধ্যমে কম স্যালারি দিয়ে, কিন্তু অতিরিক্ত যে খাটিয়ে নেওয়া সেটার উপরে কিন্তু এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে। তোমরা বেশ কিছু পয়েন্ট নিজেদের খাতায় নোট ডাউন করে নিতে পারো। কি বলা হয়েছে দেখো, দেশ জুড়ে বেসরকারি বা অসরকারি দপ্তরগুলো কর্মরত কর্মীদের উপর যে অমানবিক কষাঘাত চলছে সভ্য সমাজে তা অত্যন্ত নিন্দনীয়, অপরাধমূলক বললেও কম বলা হবে। শ্রমের বিনিময়ে মজুরি বা বেতন প্রদান এটা তো সর্বকালের স্বাভাবিক নিয়ম, অর্থাৎ তুমি শ্রম দেবে, তুমি ওয়ার্ক ফোর্স বা ওয়ার্ক লেবার দেবে, তার এগেনস্টে তোমাকে কিছু অ্যামাউন্ট পেড করা হবে, এটা একটা স্ট্যান্ডার্ড রুল। কিন্তু তাই বলে কর্মীটি রাত দিন এক করে কাজ করে চলেছেন, তাকে দিনের পর দিন অতিরিক্ত খাটিয়ে নেওয়ার প্রবণতা, সে তো সীমাহীন অনৈতিকতারই নামান্তর। বোঝা গেল ব্যাপারটা আছে প্রত্যেকটা জায়গায় যে মরাল অ্যান্ড এথিক্যাল গ্রাউন্ড থাকা জায়গা, সেই জায়গাটাকে কিন্তু আমরা এক্সপ্লয়েট করতে পারি না, এমনটাই লেখা হয়েছে। কেতাদুরস্ত কার্যালয় সাজিয়ে তার আড়ালে চলা কর্মীদের যান্ত্রিক করে তুলে এভাবে নির্বিচারে শোষণের ফলে কর্মীদের মনোবলে ধাক্কা লাগছে, তাদের জন্য নেই কোনো আনন্দ বা বিশ্রামের একদণ্ড সুযোগ। অর্থাৎ বলা হচ্ছে 4-5টা ঝাঁ চকচকে বিল্ডিং তৈরি করে দিলে সেখানে কর্মীরা যে সুন্দরভাবে একটা হেলদি ওয়ার্কিং এনভায়রনমেন্ট পাচ্ছে তা কিন্তু নয়, সেই জায়গায় কিন্তু তাদেরকে জাঁতাকলে যন্ত্র দানবের মতো খাটানো হচ্ছে। বাস্তবে দেখা যাচ্ছে এক এক কর্তার এক এক রকম ফরম্যাট। একজন বলছেন সপ্তাহে 70 ঘন্টা কাজ করার কথা, আর এক কর্তা আরো কয়েক কদম এগিয়ে বলছেন তা কি করে হয়, 90 ঘন্টা করে কাজ করতে হবে। এই যে জিনিসটা বেসরকারি জায়গায় আজও বর্তমানে একটা কোনো তোমাকে টাস্ক দিয়ে দেওয়া হয় সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে, এবং আওয়ার বেসিসে যে পেমেন্ট সিস্টেম, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ফলে যা হওয়ার তাই হচ্ছে। স্বভাবতই কর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হচ্ছে, সৃজনশীল কাজকর্মের প্রতি আনুগত্যের অভাব দেখা দেওয়ার প্রশ্নটি উঠে আসা স্বাভাবিক। সেখানে যদি কর্তৃপক্ষের কৃত্রিম মেধার সঙ্গে মানবিক তুলনা টানার চিন্তা ভাবনা থাকে, তবে তো কর্মীদের মধ্যে নৈরাশ্য আসা খুবই সঙ্গত। এই জায়গায় বলা হচ্ছে একটি অসরকারি সংস্থার স্বাস্থ্য সমীক্ষা অর্থাৎ হেলথ যে সার্ভে, সেখান থেকে কি দেখা যাচ্ছে দেখো, ভারতে কাজের ক্ষেত্রে বার্ন আউট এর হার প্রায় 60%, যেখানে বিশ্বের গড় হচ্ছে 20%। তাহলে এতটা ভয়াবহ চিত্র কিন্তু এখানে আছে। এই ডেটাটা তোমরা পরীক্ষায় ইউজ করতে পারো। আর একটা কি সঠিকভাবে উল্লেখ করা হয়েছে, কর্মের সঙ্গে প্রয়োজন চিত্র বিনোদন এবং বিশ্রামের, তা না করে রোবট তৈরি করার বা যন্ত্র দানব সভ্যতার ব্যবস্থা করা হচ্ছে। এরকম চলতে থাকলে অদূর ভবিষ্যতে সর্বত্র মনুষ্যত্ব উধাও হয়ে যাবে, তা আমরা কেউই যেন ভুলে না যাই। অর্থাৎ মানুষকে কাজ করাতে হবে, কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক দিতে হবে, এটা একদমই সত্যি এবং ন্যায্য জায়গা। কিন্তু কোন পারিশ্রমিকের বিরুদ্ধে একটা মানুষের মেধাকে এক্সপ্লয়েট করা হচ্ছে, তাকে কিন্তু পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হচ্ছে কি হচ্ছে না, বা তার দুর্বলতাকে সুযোগ নিয়ে তাকে এক্সট্রা করে খাটিয়ে নেওয়া হচ্ছে, এই যে চিত্র, এটা কিন্তু একটি ভয়াবহ চিত্র আমাদের সমাজের, এবং এটা সর্বত্রই অমানবিক। নেক্সট যে এডিটোরিয়ালটা, সেটা একটা ছোট্ট এডিটোরিয়াল, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে একটি সুন্দর পর্যটন কেন্দ্র কিভাবে আস্তে আস্তে ভগ্নপ্রায় হয়ে যাচ্ছে সেই নিয়ে আজকে চিত্র। হুগলি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র আর দর্শনীয় স্থান হচ্ছে সবুজ দ্বীপ। এটা কিন্তু পরীক্ষাতেও কোয়েশ্চেন দিতে পারে, সবুজ দ্বীপ কোথায় আছে। হুগলি নদীর তীরে তৈরি হয় এটি একটি বদ্বীপ বা ডেল্টা, যেখানে কিন্তু বর্তমানে সবুজ দ্বীপ পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের আওতাধীন। সেখানে যাতায়াত, থাকা, খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। শীতকালে পরিযায়ী পাখি বা মাইগ্রেটরি যে সমস্ত বার্ড সেখানে আসে। জলপথের যে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, সেটা কিন্তু দর্শকদের বা টুরিস্টদের সেখানে অ্যাট্রাক্ট করে। কিন্তু এর পরেও বিভিন্ন সময় দেখা গেছে যে পরিষেবা মিলছে না ফেরিঘাটে। বেশিরভাগ পর্যটক বা প্রবীণ নাগরিকদের বিষয়টি সেখানে জানেন না। এই জায়গায় হচ্ছে অতি উৎসাহী পর্যটকদের কাছে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে তাদের ডিঙি করে সেই সমস্ত সবুজ দ্বীপে পৌঁছতে হচ্ছে, যেখানে কিন্তু রয়েছে যথেষ্ট পরিমাণে পরিচ্ছন্নতার অভাব, পিকনিক করে ফেলা আবর্জনার স্তূপ, ছোট ছোট আগাছা, এই ধরনের একটা ভগ্ন প্রায় অবস্থা। এরপর কি বলা হচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পর্যটকরা কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, এবং আস্তে আস্তে জায়গাটার পরিকাঠামোগত যে মান সেটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। এবং আমাদের তাই বলা হচ্ছে লোকজনের এখানে কিন্তু উচিত এটিকে পুনরায় আকর্ষণীয় করে তোলা। তাহলে এই ছিল আজকের আমার এডিটোরিয়াল, বাংলা এডিটোরিয়াল অ্যানালিসিস। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো।
নাও মুভিং টু দ্য নেক্সট এডিটোরিয়াল, যেটা হিন্দুতে আছে। তোমরা হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিসটা যদি করতে চাও, আমার মনে হয় সেটা তোমাদের নট অনলি তোমাদের ডেলি আন্ডারস্ট্যান্ডিং সেটা বাড়াবে, বাট তোমাদের রিডিং কম্প্রিহেনশন, রিডিং এবিলিটি, সেই জায়গাটাও কিন্তু ম্যাসিভলি ডেভেলপ করে যদি তোমরা আস্তে আস্তে হলেও হিন্দুর এডিটোরিয়াল অ্যানালিসিসটা পড়তে শুরু করো। আজকে তোমাদের একটা জায়গা আমি অ্যানালিসিস করে দেখাবো, দেখো গভর্নর্স কন্ডাক্ট অ্যান্ড এ জাজমেন্ট অফ সিগনিফিকেন্স। এটা কি নিয়ে আলোচনা আমরা খুব জানি, খুব শীঘ্রই তামিলনাড়ু গভর্নমেন্টের একটা স্ট্যান্স নিয়ে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আসে, যেখানে বলা হয় তামিলনাড়ু গভর্নর কিন্তু ইনসিগনিফিকেন্ট ওয়েতে বা ইররেলিভেন্ট ওয়েতে বিলগুলোকে পেন্ডিং করে রাখছিল, হুইচ ইজ নট মানে রাইট। এই জায়গায় এই আলোচনাটা করব। নেক্সট এই জায়গাটায় দেখো কমিউনাল যে একটা টার্ময়েলস ওয়েস্ট বেঙ্গলে চলছে রিগার্ডিং দ্য ওয়াকআপ বিল, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টসে এক্সট্রিমলি ভায়োলেন্ট হয়েছে, সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে লেখা হয়েছে, বাট বিকজ দ্য আর্টিকেল ইজ এক্সট্রিমলি পলিটিক্যাল আমি এটাকে স্কিপ করলাম। নেক্সট যে জায়গাটা আমি আরেকটা জায়গা আলোচনা করব সেটা হচ্ছে সেভিং ট্র্যাডিশনাল ভ্যারাইটি অফ সিডস, বীজ, আমাদের যে সমস্ত শস্য ক্ষেত্রে যে সমস্ত বীজ ব্যবহার করা হয় তার যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি সেগুলোকে ইউজ করার কি তাৎপর্য সেই নিয়ে আলোচনা আছে। আমরা প্রথমে আগে এই এডিটোরিয়াল অ্যানালিসিসটা করে নেব যে সেভিং ট্র্যাডিশনাল ভ্যারাইটি অফ সিডস। আচ্ছা দেখো এক মিনিট, বলা হয় প্রথমত বলা হয়েছে ইমাজিন অ্যান ইন্ডিয়া ওয়্যার এভরি ফার্মার গ্রোজ দ্য সেম হ্যান্ডফুল অফ ক্রপস উইথ রাইস অ্যান্ড ফিউ ভেজিটেবল। তাহলে বলা হচ্ছে প্রথমত আমরা যদি কল্পনা করে নিই ইন্ডিয়ার একটা যে ফার্মারদের বৃহৎ চিত্র, তাহলে আমরা দেখবো ফার্মাররা জেনারেলি গম, চাল এবং ফিউ ভেজিটেবলস তারা কিন্তু আমাদের চাষ করে। এক সেকেন্ড, হ্যাঁ, এখান থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে while thousands of traditional seed variety disappear, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হাজার হাজার যে সমস্ত বহুদিন ধরে চলে আসা বীজের যে সিডের ভ্যারাইটি সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দিস ইজ নট এ ডিস্ট্যান্ট ফিউচার, ইট ইজ হ্যাপেনিং নাও। এই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে এটা কিন্তু একটা কারেন্ট প্যাটার্ন হয়ে গেছে। ফর সেঞ্চুরি ইন্ডিয়ার সিড অফ ট্র্যাডিশনাল ভ্যারাইটি হ্যাভ বিন ব্যাকবোন ফর ফুড সিকিউরিটি অ্যান্ড এ কি কম্পোনেন্ট অফ কান্ট্রিজ রিচ কালচারাল হেরিটেজ। তাহলে শতাব্দীর পর শতাব্দী ধরে কিন্তু এই সমস্ত যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি সিড সেটাই কিন্তু ইন্ডিয়াকে খাদ্যের সংস্থান এবং খাদ্য সুরক্ষা জুগিয়ে চলেছে, এবং সেটা ইন্ডিয়ার কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ যে কালচারাল হেরিটেজ তারও পার্ট বটে। While new hybrid variety have held the promise of high yield and they have come with a cost, greater dependence on chemical fertilizer, water dependent farming, increased vulnerability to climate shock and altered food quality and nutritional content। অর্থাৎ বর্তমানে কিন্তু আমরা দেখছি যে মানুষ ফার্মার্সরা দে আর ইউজিং মোর হাই ইল্ড ভ্যারাইটি সিডস। এখান থেকে দাঁড়িয়ে কি হচ্ছে, তার কিন্তু গ্রেটার একটা কস্ট আছে। কি কস্ট? সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে হচ্ছে, ওয়াটার ডিপেন্ডেন্ট, এবং তারা কিন্তু ভেরি ভালনারেবল টু দ্য ক্লাইমেট চেঞ্জ। এরপর দ্য আইরনি কি, at a time when extreme weather events are threatening food production, we are sidelining the very variety that can withstand drought, flood and replenish depleted soil। অর্থাৎ বলা হচ্ছে এমন একটা সময় আমরা হাই ইল্ড ভ্যারাইটির দিকে মুভ করেছি যে সময় দাঁড়িয়ে হয়তো এই ট্র্যাডিশনাল সিডগুলো আমরা যদি ইউজ করতাম তাহলে কিন্তু আমরা সাইডলাইন করতে পারতাম কিগুলোকে, এই যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি সিডসরা তারা কিন্তু খরা, বন্যা এবং এই যে আমাদের যে ভূমি মানে সয়েলের যে ডিপ্লিশন হয়ে যাচ্ছে, ভূমি ক্ষয় হয়ে যাচ্ছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু তারা কিন্তু ফুড প্রোডাকশনকে সহজভাবে বা ঠিকঠাকভাবে চালিয়ে যেতে পারতো, কিন্তু হাই ইল্ড ভ্যারাইটি সিড সেটা পারছে না। স্ট্রাকচার অফ দ্য ফুড সিস্টেম, ইভেন হোয়েন উই নো দেয়ার বেনিফিটস, ওয়াই আর ট্র্যাডিশনাল ভ্যারাইটিস
ডিসঅ্যাপিয়ারিং। কোয়েশ্চেন করা হয়েছে যে আমরা যদি ট্র্যাডিশনাল ভ্যারাইটি সিডের এত গুণ আমরা জেনে থাকি তাহলে কেন এটা মার্কেট থেকে আস্তে আস্তে অ্যাবলিশ হয়ে যাচ্ছে? দ্য ট্রুথ ইজ, কারণ দ্য প্রবলেম ইজ নট জাস্ট অ্যাবাউট সিডস অফ ট্র্যাডিশনাল ভ্যারাইটি, ইট ইজ অ্যাবাউট হাউ দ্য এন্টায়ার ফুড সিস্টেম ইজ স্ট্রাকচার। অর্থাৎ বলা হচ্ছে এটা ট্র্যাডিশনাল সিডের ভ্যারাইটি নিয়ে সমস্যা নয়, সমস্যার গোড়ায় হচ্ছে এন্টায়ার ফুড সিস্টেমের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে সেটি দায়ী, ক্রিয়েটিং ইস্যুস দ্যাট মেক ইট হার্ড ইফ নট ইম্পসিবল ফর ট্র্যাডিশনাল সিডস টু সার্ভাইভ। অর্থাৎ এই ইকোসিস্টেমে ট্র্যাডিশনাল সিড ভ্যারাইটি সার্ভাইভ করা ইটস ভেরি ডিফিকাল্ট। দ্য ফার্স্ট ইজ, কেন সার্ভাইভ করতে পারছে না? মার্কেট ডিমান্ড অ্যান্ড দ্য কনজিউমার প্রেফারেন্স। অর্থাৎ মার্কেটের ডিমান্ড বা কনজিউমার প্রেফারেন্স ইজ ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন ফর দ্য মেজর থ্রেট টু দ্য ট্র্যাডিশনাল ভ্যারাইটি সিডস। কি মোস্ট ইন্ডিয়ান কনজিউমাররা অজান্তে আননোয়িংলি কন্ট্রিবিউট টু দ্য লস অফ দ্য ট্র্যাডিশনাল সিডস। কি হচ্ছে? বিভিন্ন সুপার মার্কেট, গভর্নমেন্ট ফুড প্রোগ্রাম এবং হাউস হোল্ড ফেভার high yielding rice and wheat and sidelining the traditional climate resilient grains of millet, pulses and indigenous rice variety. আমরা সুপার মার্কেটে বিভিন্ন গভর্নমেন্ট ফুড প্রোগ্রামে যেভাবে হাই ইল্ডিং সিডস রাইস হুইটকে ফেভার করছি সেটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ট্র্যাডিশনাল যে সমস্ত ফুড মিলেট সেগুলোকে সাইডলাইন করে দিচ্ছে। অ্যাজ দেয়ার ইজ নো ডিম্যান্ড, ফার্মার হেজিটেট টু গ্রো দিস ভ্যারাইটি। অর্থাৎ মার্কেট ডিম্যান্ড যদি না থাকে তাহলে ফার্মাররা কিন্তু অবভিয়াসলি সেই ধরনের চাষ করবে না। আর একটা কি ইস্যু? দ্য সেকেন্ড ইস্যু কি, আনলাইক হাইব্রিড সিডস that are mass produced and sold commercially, traditional seeds rely on community exchange and local conservation. অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে হাই ইল্ড যে প্রডিউসিং যে সিডগুলো সেগুলো কিন্তু মাস প্রোডাকশন হচ্ছে, কমার্শিয়াল লেভেলে তার বিক্রি হচ্ছে। অন দি কন্ট্রারি আমরা যদি দেখি ট্র্যাডিশনাল সিড কিন্তু একটা কমিউনিটি লেভেলের মধ্যে, লোকাল লেভেলের মধ্যে সীমাবদ্ধ এবং কমিউনিটি এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ তার মার্কেট ডিমান্ড নেই। হাউএভার ইন্ডিয়া ল্যাক্স enough well-funded community seed banks to store and conserve this variety. অর্থাৎ ইন্ডিয়ার কাছে এই সমস্ত যে ট্র্যাডিশনাল ভ্যারাইটি সিডসগুলোকে কনজার্ভ করার মতনও ক্যাপাসিটি কিন্তু নেই। কামিং টু দ্য নেক্সট পোর্শন, আমরা যদি দেখি সেটা হচ্ছে থার্ড। কি সমস্যা? India's agriculture policies have historically promoted high yielding variety in a well-meaning attempt to prioritize food production and boost food security. অর্থাৎ আমরা যখন দেখবো যে আমাদের যে 1960s এ যে গ্রিন রেভলিউশন হয়েছিল সেই সময় থেকে দাঁড়িয়ে কিন্তু হাই ইল্ড ভ্যারাইটির ওপর মানে ফোকাস দেয়া হয়েছে। এবং কেন ফোকাস দেওয়া হয়েছে? ফুড প্রোডাকশন বাড়ানোর জন্য, ফুড সিকিউরিটিকে এনশিওর করার জন্য। হাউএভার সেই জায়গা থেকে কি ইস্যু দাঁড়িয়েছে? A trade-off in terms of biodiversity and the nutritional quality, while initiatives such as Odisha Millet Mission has attempted to change this. এখান থেকে দাঁড়িয়ে দেখা গেছে যে উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু উড়িষ্যার মিলেট মিশন এই যে ট্র্যাডিশনাল যে সিডগুলোকে সেগুলোকে আবার প্র্যাকটিসে ফিরিয়ে আনার জন্য একটা কিন্তু মিশন লঞ্চ করেছে। কি মোস্ট গভর্নমেন্ট সাবসিডিজ অ্যান্ড প্রকিউরমেন্ট প্রোগ্রামস আর স্লো টু ক্যাচ আপ। Even agricultural research and the development has focused more on increasing productivity of a few crops rather than focusing on conserving and improving genetic diversity and enhancing climate resilience. অর্থাৎ এদের যে স্টোরিং, এর জেনেটিক ডাইভার্সিটি এই নিয়ে রিসার্চ, হাই ইল্ডিং ভ্যারাইটির পাশাপাশি ট্র্যাডিশনাল ভ্যারাইটি নিয়ে কিন্তু খুব বেশি পরিমাণে হয়নি। এরপর ফার্মার্স ওয়ার্ক অ্যালংসাইড সায়েন্টিস্ট টু শেয়ার নলেজ অ্যান্ড ডেভেলপ ইমপ্রুভ ট্র্যাডিশনাল সিড। অর্থাৎ ফার্মার এবং সায়েন্টিস্টদের এক্সিস্ট করে কাজ করতে হবে যাতে কিন্তু নলেজ শেয়ারিং হয় এবং ডেভেলপমেন্ট হয়, ইমপ্রুভমেন্ট হয় ট্র্যাডিশনাল সিড ভ্যারাইটি। ওয়েল ফান্ডেড অ্যান্ড ইজিলি রিচেবল সিড ব্যাংকস আর ক্রিটিক্যাল টু প্রিভেন্ট দ্য সিড লসেস ফর ফার্মার্স। অর্থাৎ ইজিলি অ্যাক্সেসেবল সিড ব্যাংকস থাকতে হবে যাতে করে ফার্মাররা কিন্তু অ্যাফোর্ডেবল ওয়েতে সিড কালেক্ট করতে পারে। গভর্নমেন্ট মাস্ট সাপোর্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ এ নেটওয়ার্ক অফ রিজিওনাল কনজারভেশন সেন্টার্স টু প্রিভেন্ট ইন্ডিয়া ফ্রম লুজিং ইটস জেনেটিক হেরিটেজ ফর এভার। এই সমস্ত ট্র্যাডিশনাল ভ্যারাইটিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য গভর্নমেন্টকে কিন্তু সাপোর্ট সিস্টেম প্রোভাইড করতে হবে, রিজিওনাল কনজারভেশন সেন্টার তৈরি করতে হবে যাতে কিনা ইন্ডিয়ার এই সমস্ত জেনেটিক হেরিটেজ হারিয়ে না যায়। ফার্মার উইল নট গ্রো ক্রপস দ্যাট ক্যান নট সেল। অবভিয়াসলি যে সমস্ত ক্রপ বিক্রি হবে না, যার মার্কেট
চাহিদা থাকবে না, ফার্মাররা তাকে কোনোদিনই বিক্রি করবে না বা তাকে প্রডিউস করবে না। দ্য গভর্নমেন্ট মাস্ট ক্রিয়েট সাপোর্ট সিস্টেম ফর প্রসেসিং অ্যান্ড মার্কেটিং অ্যান্ড প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ফর ট্র্যাডিশনাল ক্রপ কাল্টিভেশন। অর্থাৎ এই সমস্ত ট্র্যাডিশনাল ক্রপ কাল্টিভেশনের জন্য গভর্নমেন্টকে কিন্তু ইনসেন্টিভ প্রোভাইড করতে হবে এবং রেকগনাইজিং দেয়ার ক্লাইমেট রেজিলিয়েন্ট এনভায়রনমেন্টাল অ্যান্ড নিউট্রিশনাল বেনিফিট। গভর্নমেন্টকে আস্তে আস্তে অ্যাওয়ার্ড করতে হবে মানুষকে যে হাউ দে আর বেনিফিশিয়াল in terms of climate resilience and environmental benefit as well as the nutritional benefit they have. Now, expanding the minimum support price, MSP বাড়াতে হবে, procurement program কে channelize করতে হবে for including these crops into school meals, hospital, ration shops and can drive লার্জ স্কেল চেঞ্জ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ট্র্যাডিশনাল যে সমস্ত সিডকে কিন্তু মার্কেটাইজ করা যাবে, মার্কেটে আনা যাবে এবং তার কমার্শিয়াল অ্যাসপেক্টকে খুঁজে বার করতে হবে। আলটিমেটলি দ্য ব্যাটল ফর ট্র্যাডিশনাল ক্রপ অ্যান্ড ভ্যারাইটি উইল বি ওন ইন দ্য কিচেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে হবে, ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং ইনিশিয়েটিভ শুড হাইলাইট দ্য হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টাল বেনিফিট অফ দ্য ট্র্যাডিশনাল ক্রপ। এখান থেকে বলা হচ্ছে when consumers demand this such produce, the মার্কেট উইল রেসপন্ড ক্রিয়েটিং এ সাইকেল অফ প্রোডাকশন অ্যান্ড কনজামশন। অর্থাৎ মার্কেটে কিন্তু এর অ্যাওয়ারনেস বাড়াতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কমপ্লিট যে প্রোডাকশন, ডিমান্ড এবং কনজামশন এই সাইকেলটা আমরা ক্রিয়েট করতে পারবো। লাস্ট টাইম ফর অ্যাকশন, ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট এ টার্নিং পয়েন্ট। এখান থেকে বলা হচ্ছে রাইজিং কস্ট অফ ফার্মিং ইনপুটস, ক্লাইমেট চেঞ্জ, ডিপ্লিটিং সয়েল হেলথ অ্যান্ড আনহেলদি ফুড কনজামশন মেক ইট ক্লিয়ার দ্যাট উই কান্ট অ্যাফোর্ড টু রিলাই অনলি অন হাই ইল্ড ভ্যারাইটি যে ক্রপসগুলো অ্যান্ড মার্কেট প্রেফার্ড ক্রপস। বর্তমানে যে সমস্ত ক্লাইমেট চেঞ্জ, হেলথ আউটকামস আসছে, হ্যাজার্ডস আসছে, হেলথ হ্যাজার্ড, সেইখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র আমরা হাই ইল্ড ভ্যারাইটি ক্রপসের ওপর ভিত্তি করে আমাদের যে স্ট্র্যাটেজি সেটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি না। দ্য গুড নিউজ কোনটা? উই ডোন্ট নিড টু চুজ বিটুইন ফুড সিকিউরিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। বাই ইনভেস্টিং ইন সিডস অফ ট্র্যাডিশনাল ক্রপস অ্যান্ড ভ্যারাইটি, ইন্ডিয়া ক্যান ক্রিয়েট সাস্টেনেবল ফুড সিস্টেম। অর্থাৎ ট্র্যাডিশনাল ক্রপসের উপর ভিত্তি করে ইন্ডিয়া কিন্তু সাস্টেনেবল ফুড সিস্টেম চেন তৈরি করতে পারে, দ্যাট ইজ নট জাস্ট প্রোডাক্টিভ বাট অলসো রেজিলিয়েন্ট, নিউট্রিশিয়াস এবং অ্যালাইন্ড উইথ ইটস এগ্রিকালচারাল হেরিটেজ। অর্থাৎ যেটা কিন্তু যার নিউট্রিশন বেনিফিট আছে এবং যেটা এগ্রিকালচারাল হেরিটেজকে মেনটেন করতে পারে সেই ধরনের ট্র্যাডিশনাল ক্রপকে সাস্টেনেবল ফুড সিস্টেমের মধ্যে ইনকর্পোরেট করতে হবে। দ্য টাইম ইজ ফর piecemeal solution is over. We need coordinated national effort এবং alliance between diverse stakeholders to restore the balance in our food system. অর্থাৎ এই আর্টিকেলটা আমার মনে হচ্ছে এগ্রিকালচারাল রেসপেক্টে, ফুড সিকিউরিটি রেসপেক্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই আই হ্যাভ ডিসকাসড ইন ডিটেলস। নাও আমি যদি ওপরের আর্টিকেলটা নিয়ে, যেটা আমি বললাম, যেটা আমাদের কনস্টিটিউশনাল আর্টিকেল নিয়ে লেখা এবং গভর্নরের পাওয়ার নিয়ে লেখা, আমি খুব এটা বারংবার আমি ডিসকাশন করেছি, বাট আমি খুব বেশি এটাকে ডিসকাস করতে চাইছি না। তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি যে এই জায়গায় দাঁড়িয়ে লেখক কি কি জায়গায় হাইলাইট করেছেন। হি ইজ অ্যান অ্যাডভোকেট অফ দ্য মাদ্রাস হাইকোর্ট। তিনি লিখেছেন লাস্ট উইক আমাদের যে জাজমেন্টটা এসছে কোন কেসের রেসপেক্টে, দ্য স্টেট অফ তামিলনাড়ু ভার্সেস দ্য গভর্নর অফ তামিলনাড়ু, সেখানে 2 বেঞ্চ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং জাস্টিস আর মাধবন রিঅ্যাফার্ম দ্য লিমিটস দ্যাট বাইন্ড গুভার্নেশনাল অথরিটি। এখানে কি এটা গুভার্নেটোরিয়াল অথরিটি মানে কি? গভর্নরের যে পাওয়ার, এটাকে বলা হয় গুভার্নেটোরিয়াল অথরিটি। ইন ডুইং সো দ্য court reminded us a constitutional truth, key truth that ought to be self-evident. Key সেই জায়গাটা, the governor of a state is neither an appendage of the union, মানে appendage মানে কিন্তু উপাঙ্গ, মানে একটা যেমন গাছের একটা শাখা প্রশাখা, তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের কোনো শাখা প্রশাখা গভর্নর নয়, নর অ্যান ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সেন্টার, বা তার কাছে কোনো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারও নেই, বাট is a constrained by legal norms and democratic principle. অর্থাৎ গভর্নর is binded by the legal norms এবং democratic principle. এর need to respect democratic obligation. সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে at the heart of the case was seemingly simple and institutionally weighty question. একটা question কি? What happens when governor fails to act on a bill duly passed by the state legislature? অর্থাৎ বলা হচ্ছে স্টেট লেজিসলেচার থেকে ডিউলি পাসড একটা বিলকে গভর্নর যখন সেটাকে অ্যাক্ট হিসাবে রূপদান করতে পারছেন না, সেই পরিস্থিতিতে কি কোয়েশ্চেন আসা উচিত? দ্য অ্যান্সার্স ফ্রম দ্য কোর্ট নট অনলি হেল্প ভ্যালিডেট এ ক্লাচ অফ বিলস পাসড বাই দ্য তামিলনাড়ু লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ইচ অফ হুইচ হ্যাড ল্যাঙ্গুয়েজ উইদাউট অ্যাসেন্ট। এই ল্যাঙ্গুয়েজ মানে কি? দীর্ঘদিন কিছু অ্যাকশন না নিয়ে ফেলে রাখার একটা অচল অবস্থাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ করা। বাট
এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গভর্নরকে বলা হয়েছিল কি ইনিশিয়ালি 12খানা বিলকে কিন্তু কন্টেস্টেড বিল ট্রেস দেয়ার অরিজিন অ্যাজ ফার অ্যাজ 2020 থেকে 12খানা বিলকে কিন্তু গভর্নরের কাছে ফেলে রাখা হয়েছে। এবং দেন were bills that sought to supplant the governor's power to appoint vice chancellor to the public university এরকম বিল ছিল যেখানে গভর্নরের পাওয়ার কিন্তু ভাইস চ্যান্সেলরকে অ্যাপয়েন্ট করার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এইরকম ধরনের যে সমস্ত ইম্পর্টেন্ট বিল সেগুলোকে কিন্তু দিনের পর দিন বছরের পর বছর কোনো রকম অ্যাকশন না নিয়ে ফেলে রাখা হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছিল যে এই ধরনের ইনঅ্যাকশন যদি চলতে থাকে হিজ প্রোলামড ইনঅ্যাকশন অ্যান্ড আলটিমেটলি ডিলেড রেফারেল দেয়ারফর ডিমান্ডেড জুডিশিয়াল স্ক্রুটিনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছে গেছিল টু সিক দ্য হেল্প ফ্রম দ্য জুডিশিয়াল অথরিটি। আর্টিকেল 245 কি বলা হয়েছে প্রেসক্রাইবস দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন অফ ইচ allowing parliament to legislate for their entire country or any part of thereof and while the state legislature are confined to their respective territory. 245 এ কি বলা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার, অর্থাৎ আমরা জানি সেন্ট্রাল লিস্ট আছে, স্টেট লিস্ট আছে আর কনকারেন্ট লিস্ট আছে। সেই জায়গায় দাঁড়িয়ে দ্য স্কোপ অফ লেজিসলেটিভ পাওয়ার ইজ ক্যাটেগরাইজড ইনটু 3 ডিস্টিংক্ট লিস্ট। ঠিক সেই লিস্টটা কি কনস্টিটিউশনের 7th শিডিউলে সেটা মেনশন করা আছে। ইউনিয়ন enjoys exclusive authority over items in list 1 while subjects in list 3 allow for legislation by both union এবং state government আর matter যেটা list 2 তে enumerated আছে সেটা কি হয় remain under the sole legislative domain of the state। অর্থাৎ সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্ট কিন্তু বিল বা অ্যাক্ট বা ল পাস করাতে পারে। however in the event of conflict with the parliamentary law primacy is given to the ইউনিয়ন লেজিসলেশন। অর্থাৎ বলা হয়েছে যদি কনকারেন্ট লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্টও ল বানায় আবার স্টেট গভর্নমেন্টও ল বানায়, কিন্তু যদি দেখা যায় মতবিরোধ আসছে তাহলে ওই পার্লামেন্টারি ল কিন্তু প্রিভেল করবে বা সুপ্রিমেসি পাবে। ইন দিস স্কিম গভর্নর though appointed by the president functions as the constitutional head of the state barring specific instances where the constitution expressly permits discretion he is bound to act on the advice of the state council of minister। অর্থাৎ অলদো বলা হচ্ছে একটা স্টেটের কনস্টিটিউশনাল হেড হচ্ছে গভর্নর এবং তিনি প্রেসিডেন্টের দ্বারা অ্যাপ্রুভ বা অ্যাপয়েন্টেড, কিন্তু তিনি কিন্তু বাউন্ড টু অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার। এখানে আর্টিকেল 200 এর রিডিং করা হয়েছে এবং বলা হয়েছে আর্টিকেল 200 কিন্তু স্পেসিফিক্যালি ডিল করছে কি হাউ এ গভর্নর উড টু অ্যাসেন্ট টু দ্য বিল, তাকে কেন বিলে তিনি কিভাবে তার অ্যাসেন্ট বা সম্মতি জানাবেন। অ্যাজিউম সিগনিফিকেন্স বিফোর দ্য কোর্ট, তিনি কিন্তু কি করতে পারেন গ্র্যান্ড অ্যাসেন্ট, উইথহোল্ড অ্যাসেন্ট অর্থাৎ তিনি কিন্তু অ্যাসেন্ট দিলেন না অ্যান্ড রিটার্ন দ্য বিল টু দ্য অ্যাসেম্বলি ফর রিকনসিডারেশন। অর চারটে এখানে তার পাওয়ার আছে। 4 নম্বর পাওয়ার কি রিজার্ভ দ্য বিল ফর দ্য প্রেসিডেন্সিয়াল কনসিডারেশন। এখানে কিন্তু এই পুরো জায়গাটা নিয়ে আলোচনা করা হয়েছে যে 200 আর্টিকেলে কি বলা হয়েছে, এটা আমরা পলিটিতে অলরেডি বারংবার ডিসকাস করছি তাই আমি এই জায়গাটা স্কিপ করছি। আমি অলরেডি এই ভিডিওটাকে স্লো করে রেখেছি, তোমরা যদি চাও নিজেদের মতো করে আর্টিকেল 200 কি বলা হয়েছে এটাকে কিন্তু পড়ে নিতে পারো। কামিং টু দ্য যে লাস্ট জায়গাটা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে 142 আর্টিকেল। দেখো এ পাওয়ার অ্যাভেলেবল ইট আন্ডার 142 ইট ডিক্লেয়ার্ড দ্যাট দিস 10 bills would be deemed to have been assented to on the date when they were represented to the governor। অর্থাৎ আর্টিকেল 142 ওয়াইজ পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টের যখন জুরিসডিকশন আসে সেই হিসাবে লাস্ট তামিলনাড়ু গভর্নরের অ্যাসেন্ট ছাড়া তামিলনাড়ু গভর্নমেন্টের তরফ থেকে গেজেটে কিন্তু এই বিলগুলোকে পাস করিয়ে দেওয়া হয়েছে এবং সেটাকে কিন্তু অ্যাক্টের রূপদান করা হয়েছে। আচ্ছা, আর একটা জায়গা আর্টিকেল 361 আর্টিকেল কি 361 আর্টিকেল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু গভর্নর এবং প্রেসিডেন্ট কিন্তু এনজয় স্পেশাল ইমিউনিটি। কি তাদেরকে কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাকশন তার এগেইনস্টে নেওয়া যাবে না, পিউনিটিভ অ্যারেস্ট প্রিভেন্টিভ অ্যারেস্ট করা যাবে না, এই ধরনের আর্টিকেল 361 এই ধরনের মেনশন করা আছে। সেই জায়গা থেকে বলা হচ্ছে ডাজ নট ইনসুলেট দেয়ার অ্যাকশন ফ্রম দ্য লিগাল স্ক্রুটিনি, কিন্তু লিগাল এখান জায়গায় ইমিউনিটি থাকা সত্ত্বেও আর্টিকেল 360 বাইরে গিয়েও তার কোনো অ্যাকশনে লিগাল স্ক্রুটিনি অবশ্যই সুপ্রিম কোর্ট করতে পারে, এটি বলা হচ্ছে। লার্জার মেসেজে কি বলা হচ্ছে, লার্জার মেসেজে বলা হচ্ছে the significance of the judgment for the specific bill which were at stake is plain to see but the verdict also carries with it a large message। এই ভার্ডিক্টের পেছনে একটা লার্জ মেসেজ আছে, ডিপ রুটেড মেসেজ আছে কি it affords a fact intrinsic to our republic that the governor
though appointed by the union government, functions on the aid and advice of the state executive. অর্থাৎ প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করলেও গভর্নর কিন্তু ফাংশন করবে উইথ দ্য এড অ্যান্ড অ্যাডভাইস অফ দ্য স্টেট এক্সিকিউটিভ। দ্য অফিস ইজ মিন টু সার্ভ নট অ্যাজ এ সোর্স অফ পলিটিক্যাল ডিসপুট বাট অ্যাজ এ কনস্টিটিউশনাল সেন্টিনেল। অর্থাৎ বলা হয়েছে যে এটা গভর্নরের পজিশন বা পাওয়ার কখনোই কিন্তু পলিটিক্যাল ডিসপুট তৈরি করার নয়, বাট আপহোল্ডিং দ্য ভ্যালু অফ দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির এসেন্স মেনটেন করার কাজই হচ্ছে গভর্নরের, যেটা কিন্তু কারেন্ট সুপ্রিম কোর্ট ভার্ডিক্টের মাধ্যমে রিস্ট্যাবলিশ করা হয়েছে এবং এই লার্জার মেসেজকেই কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে বা জানানো হয়েছে। সো আশা করি তোমরা বুঝতে পারলে। আমি খুব বেশি ডিটেলস এটাকে পড়লাম না বা লাইন বাই লাইন এটাকে পড়লাম না, বিকজ দিস ইজ ভেরি পলিটিক্যাল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পলিটি যদি আমরা পড়ি, এম লক্ষ্মীকান্তের বই পড়ি, আর্টিকেল 200 পড়ি, আর্টিকেল 361 পড়ি, আর্টিকেল 142 পড়ি, আর্টিকেল 143 পড়ি, উই ক্যান really able to understand what is written in the editorial. So with this note I am ending today's video. Hopefully ভালো লেগেছে। তাহলে আজকে আমরা অনেকগুলো জায়গা পড়লাম, আমরা বেঙ্গলি নিউজ পেপার অ্যানালিসিস করলাম, ইংলিশ নিউজ এডিটোরিয়াল অ্যানালিসিস করলাম, অ্যান্ড আজকে দাঁড়িয়ে তাহলে এইটুকখানি আজকে আমাদের ডিসকাশন থাকবে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেল জয়েন করো, টেলিগ্রাম লিঙ্ক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে থাকবে। এবং তোমরা যদি পার্সোনালি আমার থেকে গাইডেন্স পেতে চাও, তাহলে আমাদের ডেডিকেটেড ব্যাচ জয়েন করতে চাও, তাহলে আমাকে মেল করো। মেল করার যে আইডি সেটা এখানে অলরেডি লেখা আছে, এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্স থেকেও মেল আইডি পাবে। উইথ দিস নোট আজকে আপলোড করতে ভিডিওটা দেরি হলো, তোমরা ভালো থেকো। কালকে কিন্তু অ্যাজ ইউজুয়াল আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক